সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ, আইনি লড়াইয়ে ফিরছেন হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা প্রশ্নের শেষ ঠিকানা কোথায়? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হামে ২ মাসে মৃত্যু ৪৫১ শিশুর, আতঙ্ক বাড়ছে বাংলাদেশে। ইউনূসের অন্তর্বর্তী সরকারকে দায়ী করছে চিকিৎসক সংগঠন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ছাত্রলীগ কর্মীকে আটক, মা ছুটে গেলে বিএনপি সন্ত্রাসীদের মারধরে মায়ের মৃত্যু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ১৬ দিনে ১৩ শিশুর মৃত্যু, হামের সাথে নিউমোনিয়ার মরণ কামড়, অধিকাংশই সময়মতো পায়নি টিকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে পাকিস্তানের যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, সরবরাহের আগেই পাইলটদের প্রশিক্ষণের উদ্যোগ ইসলামাবাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ড ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ১২ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ডুয়েটে আন্দোলনরত ছাত্রদি সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ছাত্র শিবিরের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব মোটরসাইকেল মালিকদের ওপর করারোপ হবে জনস্বার্থ বিরোধী দলীয় নেতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে চিঠি দিয়েছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পক্ষে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক খ্যাতনামা আইন প্রতিষ্ঠান কিংসলে ন্যাপলি। সোমবার পাঠানো ওই চিঠিতে অবিলম্বে ট্রাইব্যুনালের দেওয়া রায় বাতিলের দাবিও জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক মানদণ্ড মেনে নতুন ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানানো হয়েছে। এই বিষয়ে বাংলাদেশ সরকার ও ট্রাইব্যুনাল কী পদক্ষেপ নিচ্ছে তা আগামী ১৪ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। এই উকিলের চিঠিতে ট্রাইব্যুনালের বৈধতা স্বীকার করা হচ্ছে না, বরং তাদের এই বিচারের এখতিয়ারকে চ্যালেঞ্জ করা হচ্ছে। চিঠিতে দাবি করা হয়, হাসিনার বিচার এমন এক রাজনৈতিক পরিবেশে হয়েছে যেখানে আওয়ামী লীগ ও দলটির সমর্থকদের বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৫-এর মে মাসে সন্ত্রাসবিরোধী আইনে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, দলের সমর্থক আইনজীবীদের গণগ্রেপ্তার ও কর্মীদের উপরে প্রাণঘাতী হামলার অভিযোগ রয়েছে। চিঠিতে বলা হয়েছে, ১৯৭৩-এর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন মূলত ১৯৭১-এর মুক্তিযুদ্ধকালীন অপরাধগুলি বিচারের জন্য গঠন করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সংশোধনের মাধ্যমে এর আওতা বাড়ানো হয়েছে, যা আইনের উদ্দেশ্যের বাইরে। সাধারণ ফৌজদারি আদালতেই হাসিনা ও তার সরকারের অন্য মন্ত্রী ও কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলি বিচারযোগ্য বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। বর্তমান ট্রাইব্যুনালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলা হয়েছে, বিচারক ও প্রসিকিউশন টিম রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে পুনর্গঠিত করা হয়েছে। বিচারকদের অপসারণ ও নতুন নিয়োগ প্রক্রিয়াও অস্বচ্ছ। চিফ প্রসিকিউটর সহ সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধে রাজনৈতিক যোগ ও পক্ষপাতের অভিযোগ আনা হয়েছে। ঢালাও দুর্নীতির অভিযোগও উল্লেখ করা হয়েছে, যা ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। চিঠিতে বলা হয়েছে, উপযুক্ত নোটিশ ছাড়াই হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। অভিযুক্তকে তার পছন্দের আইনজীবী নিয়োগের অধিকার প্রয়োগের সুযোগও দেওয়া হয়নি। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর সঙ্গে অভিযুক্তের যোগাযোগের সুযোগও ছিল না। আইনজীবীদের দাবি, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার কেবল ব্যতিক্রমী ক্ষেত্রে করা যেতে পারে, হাসিনার ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। এমন পরিস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া আন্তর্জাতিক মানদণ্ডের লঙ্ঘন ও সামারি এক্সিকিউশনের শামিল। বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার কথা এখন অনেকটা পুরনো গানের মতো, সুর চেনা, কথা মুখস্থ, কিন্তু গাওয়ার লোক দিন দিন কমে আসছে। যারা এই গান একসময় গাইতেন তারাও অনেকে এখন গলা নামিয়ে ফেলেছেন, কেউ সুবিধার হিসাব কষে, কেউ ভয়ে, কেউ বা বিশ্বাস হারিয়ে।
২০২৪ সালের অগস্টে একটা নির্বাচিত সরকারকে কু করে ফেলে দেওয়ার পর বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয় সেটি পূরণ হয়েছে মূলত দুটি শক্তির সমন্বয়ে, একদিকে বিএনপি, অন্যদিকে ইসলামপন্থী দলগুলো। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই দুটি শক্তির সঙ্গে একটি অস্বস্তিকর কিন্তু কার্যকর সম্পর্ক বজায় রেখে চলেছে। এই সম্পর্কের ফলাফল হচ্ছে যে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র দিন দিন আরও ক্ষীণ হয়ে আসছে। বিএনপির ইতিহাস ঘাটলে দেখা যায় দলটির জন্ম এবং বেড়ে ওঠা সামরিক শাসনের ছায়ায়। জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দল গড়ে তোলেন সেটির আদর্শগত ভিত্তি কখনোই স্পষ্ট ধর্মনিরপেক্ষ ছিল না। সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বিসমিল্লাহ যুক্ত করার কাজটি তার আমলেই হয়। এরপর থেকে বিএনপি বারবার ইসলামপন্থী দলগুলোর সঙ্গে জোট বেঁধেছে, তাদের রাজনৈতিক বৈধতা দিয়েছে এবং ক্ষমতার প্রশ্নে তাদের সঙ্গে আপোস করেছে। জামায়াতে ইসলামীর মতো একটি দলকে, যাদের নেতারা ৭১-এ গণহত্যায় অংশ নিয়েছিল, বিএনপি কেবল জোটসঙ্গী হিসেবে নয়, মন্ত্রিসভায় স্থান দিয়েছে। এটি কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা নয়, এটি মূল্যবোধের প্রশ্ন। আর ২০২৪-এর জুলাই-আগস্টে বিদেশি রাষ্ট্রের টাকায় ইসলামিক জঙ্গি সংগঠনের সহায়তায় আর সামরিক বাহিনীর সমর্থনে ২০২৪ সালে দেশব্যাপী জুলাই দাঙ্গা বাঁধিয়ে দেশের নির্বাচিত সরকারকে কু করে ফেলে দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করা সুদী মহাজন ইউনূসের শাসনামলে বাংলাদেশে যা ঘটেছে সেটি আরও সরাসরি। স্বল্প সংখ্যক সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ভাঙচুর, হিন্দু পরিবারের সম্পত্তি দখল, এগুলো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা হয়েছে। কিন্তু যখন রাষ্ট্র এসব ঘটনার বিচার না করে, যখন দায়ীদের আড়াল করা হয়, যখন ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতার কথা বলেও প্রতিকার পান না, তখন এটিকে আর শুধু বিচ্ছিন্ন ঘটনা বলার উপায় থাকে না। দীপু দাস হত্যার ঘটনা এই প্রসঙ্গে একটি নাম মাত্র। এর বাইরে অসংখ্য ঘটনা আছে যেগুলো মিডিয়ায় আসেনি বা এলেও দ্রুত চাপা পড়ে গেছে। ধর্মীয় বাজারতত্ত্বের ভাষায় বলতে গেলে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির এই উত্থান হঠাৎ ঘটেনি। বছরের পর বছর ধরে মানুষের অর্থনৈতিক হতাশা, দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রব্যবস্থার প্রতি অবিশ্বাস এবং প্রগতিশীল রাজনীতির কার্যকারিতা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সেই শূন্যস্থানে ধর্মভিত্তিক রাজনীতি প্রবেশ করেছে একটি সহজ কিন্তু শক্তিশালী বয়ান নিয়ে। বয়ানটি হল সব সমস্যার সমাধান ধর্মীয় পরিচয় সুরক্ষায়, আর সেই সুরক্ষার দায়িত্ব তারাই নিতে পারবে। এই বয়ানের সবচেয়ে বিপজ্জনক দিক হল এটি পরীক্ষাযোগ্য নয়। যখন কেউ প্রতিশ্রুতি দেয় যে অমুক নীতি মানলে জিডিপি বাড়বে, তখন সেটি যাচাই করা যায়। কিন্তু যখন বলা হয় আল্লাহর আইন কায়েম হলে সব ঠিক হয়ে যাবে, তখন সেটি যাচাইয়ের সুযোগ নেই। ব্যর্থতা হলে দায় দেওয়া হয় বাইরের শত্রুকে। এই কাঠামোয় জবাবদিহিতার কোনো জায়গা নেই। বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর রাজনৈতিক বক্তব্যে এই প্যাটার্ন স্পষ্ট। ভারতভীতি এবং হিন্দু সম্প্রদায়কে অন্য হিসেবে চিহ্নিত করার যে প্রবণতা এদের মধ্যে দেখা যায়, সেটি কেবল ধর্মীয় আবেগ নয়, এটি একটি সচেতন রাজনৈতিক কৌশল। বাইরের শত্রু তৈরি করলে ভেতরের ব্যর্থতা থেকে মনোযোগ সরানো সহজ হয়, এবং সেই শত্রুকে একটি ধর্মীয় পরিচয় দিলে সমর্থক জোগাড় করতে আরও কম পরিশ্রম লাগে। ইউনূস সরকারের দিকে তাকালে একটি বিশেষ অস্বস্তি তৈরি হয়। ব্যক্তি ইউনূস আন্তর্জাতিক পরিমণ্ডলে উদারনৈতিক, সংস্কারমুখী মানুষ হিসেবে পরিচিত, কিন্তু তার নেতৃত্বাধীন সরকার যখন ধর্মীয় রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে নীরব সমঝোতায় থাকে, যখন স্বল্প সংখ্যক নিপীড়নের বিচারে রাষ্ট্রের নিষ্ক্রিয়তা দেখা যায়, তখন ব্যক্তি পরিচয় আর রাজনৈতিক বাস্তবতার মধ্যে একটি বড় ফাঁক তৈরি হয়। সেই ফাঁকটি উপেক্ষা করে যাওয়া সম্ভব নয়। বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা কোনো বিদেশি আমদানি নয়, এটি এই ভূখণ্ডের মানুষের দীর্ঘ সংগ্রামের ফলাফল। ১৯৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটির একটি বড় ভিত্তিই ছিল ধর্মের নামে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো। সেই ইতিহাস আজ যখন ধীরে ধীরে পুনর্লিখিত হচ্ছে, যখন মুক্তিযুদ্ধের চেতনাকে একটি দলের রাজনৈতিক সম্পদ বলে উড়িয়ে দেওয়া হচ্ছে, তখন বুঝতে হবে এটি নিছক ইতিহাসের পুনর্মূল্যায়ন নয়, এটি একটি মূল্যবোধের বিরুদ্ধে সচেতন আক্রমণ। যে সমাজে ধর্মের নামে ভিন্ন মতকে দমন করা যায়, স্বল্প সংখ্যককে অপর করে দেখানো যায় এবং সেই প্রক্রিয়ায় রাষ্ট্র নীরব থাকে বা সহায়তা করে, সেই সমাজে শেষ পর্যন্ত কেবল স্বল্প সংখ্যকরা একা ক্ষতিগ্রস্ত হয় না,
সংখ্যাগরিষ্ঠের মধ্যে যারা ভিন্ন মত পোষণ করেন, যারা প্রশ্ন করেন, যারা একটু আলাদাভাবে বাঁচতে চান, তারাও একে একে ঠেলে বেরিয়ে যায় সেই বৃত্তের বাইরে। বাংলাদেশ সেই পথে হাঁটছে কিনা সেটি এখন সবচেয়ে জরুরি প্রশ্ন। হাম এবং হামের উপসর্গে গত ২ মাসে বাংলাদেশে মৃত্যু হয়েছে ৪৫১ শিশুর। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছে ১২ শিশু। তাদের মধ্যে ৪ শিশুর হাম শনাক্ত হয়েছে। ৮ শিশুর মধ্যে হামের উপসর্গ ধরা পড়েছিল। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী শুক্রবার বাংলাদেশের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গোটা দেশে এখনও পর্যন্ত ১,১৯২ শিশুর মধ্যে হামের উপসর্গ রয়েছে। হাম শনাক্ত হয়েছে ১১১ শিশুর শরীরে। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ১২ শিশুর মৃত্যু হয়েছে তার মধ্যে হাম শনাক্ত হয়েছে ৪ শিশুর মধ্যে। ২ জন ঢাকার, চট্টগ্রাম এবং বরিশালের ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে যে ৮ শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৩ জন ঢাকার, ৩ জন চট্টগ্রামের এবং ১ জন করে শিশুর মৃত্যু রয়েছে ময়মনসিংহ এবং সিলেটে। স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩৭৭ শিশুর। হাম শনাক্তের পরও মারা গিয়েছে আরও ৭৪ শিশু। সব মিলিয়ে মোট ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে হাম এবং হামের উপসর্গে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, এবছরের ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ ধরা পড়ে ৫৫,৬১১ শিশুর মধ্যে। ওই সময় থেকে এখনও পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৭,৪১৬ শিশুর মধ্যে। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০,১৭৬ শিশু, তবে তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৩৬,০৫৫ শিশু। ৪ শতাধিক শিশুর মৃত্যুতে বাংলাদেশে উত্তরোত্তর আতঙ্ক বাড়ছে। ২ মাসের মধ্যে হাম ভয়াবহ আকার ধারণ করায় উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। দেশের চিকিৎসক সংগঠন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট এই পরিস্থিতির জন্য মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকেই দায়ী করছেন। তাদের অভিযোগ, ইউনূসের সরকার টিকাকরণের বিষয়টি নিয়ে খুব একটা গুরুত্ব দিতে চায়নি। সংগঠনের সাধারণ সম্পাদক চিকিৎসক এমএইচ ফারুকী জানিয়েছেন, বাংলাদেশে সাধারণত ৯ মাস থেকে ৫ বছরের শিশুরা হামে আক্রান্ত হয়। সঠিক সময় সঠিক টিকা নেওয়া থাকলে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। আক্রান্ত হলেও মারাত্মক আকার ধারণ করে না। চিকিৎসক ফারুকীর অভিযোগ, অন্তর্বর্তী সরকার শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো বন্ধ করে দিয়েছিল। আগে ৬ মাস থেকে ৫ বছরের শিশুদের ৬ মাস অন্তর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হতো, কিন্তু অন্তর্বর্তী সরকার এই কর্মসূচি বন্ধ করে দিয়েছিল। ফলে হামের কারণে মৃত্যুর ঝুঁকি আরও বেড়ে। কক্সবাজারের উখিয়া উপজেলার থাইপালং এলাকায় জয় বাংলা লেখা কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ কর্মী আব্দুর রহমানকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ছেলেকে ছাড়িয়ে আনতে গেলে হামলার শিকার হন তার মা। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে থাইপালং এলাকায় দেওয়ালে জয় বাংলা লেখা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মী আব্দুর রহমানকে আটক করে নিয়ে যায় বিএনপি নেতাকর্মীরা, এমন অভিযোগ করেন স্বজনেরা। পরিবারের দাবি, ছেলেকে ছাড়িয়ে আনতে গেলে আব্দুর রহমানের মায়ের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের প্রকোপে শিশুদের মৃত্যুর মিছিল থামছেই না। চলতি মে মাসের প্রথম ১৬ দিনেই ১৩ শিশুর মৃত্যু হয়েছে, যাদের প্রত্যেকেরই হামের লক্ষণের পাশাপাশি কমন রোগ হিসেবে ছিল তীব্র নিউমোনিয়া। মৃত্যু সনদ অনুযায়ী অধিকাংশ শিশুই সময়মতো নিউমোনিয়া প্রতিরোধক পিসিভি টিকা পায়নি। অনুসন্ধানে জানা গেছে, মৃত শিশুদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু টিকার ডোজ শুরু করলেও তা নিয়মিত সম্পন্ন করতে পারেনি। মুক্তাগাছার উজ্জ্বল মিয়ার ৭ মাস বয়সী শিশু সুমাইয়া ১১ মে মারা যায়। তার মা তানজিলা আক্তার আক্ষেপ করে বলেন, টিকা দিতে গেলে জানাইছে টিকা নাই। ২ মাস ঘুরছি, সময়মতো টিকাটা দিলে আমার বাচ্চা নিউমোনিয়ায় মরত না। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ময়মনসিংহে প্রতি মাসে পিসিভি টিকার চাহিদা ৩৮,৯০০ ডোজ, কিন্তু গত ১২ মে পর্যন্ত জেলা ইপিআই স্টোরে এই টিকার মজুদ ছিল শূন্য।
স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে টিকার চরম সংকট শুরু হয়, যা ২০২৫ সালের শুরুতে প্রকট আকার ধারণ করেছে। এমনকি চাহিদার তুলনায় মাত্র ৩ ভাগের ১ ভাগ টিকা সরবরাহ করা হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৩৩ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ১২২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা বলছেন, হাম হলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি কমে যায়, যার ফলে নিউমোনিয়া দ্রুত হৃদযন্ত্র অকার্যকর করে দেয়। ময়মনসিংহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফয়সাল আহমেদ জানিয়েছেন, ১.৫ বছর ধরে ভিটামিন এ+ ক্যাম্পেইন বন্ধ থাকা এবং টিকার অনিয়মিত সরবরাহের কারণেই পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠেছে। বর্তমান সংকটের জন্য বিগত সময়ের সঠিক পরিকল্পনার অভাব ও অদূরদর্শিতাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত আগেই নিয়েছে বাংলাদেশ। পাকিস্তান তাদের সেরা যুদ্ধ বিমান JF-17 থান্ডার ব্লক 3 বাংলাদেশকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে চলতি মাসেই দেশের মধ্যে কথাবার্তা চূড়ান্ত হয়। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশকে পাকিস্তান বিমানবাহিনী ইতিমধ্যে এই যুদ্ধ বিমানের সিমিউলেটর সরবরাহ করেছে। সিমিউলেটর হল এমন একটি কম্পিউটার প্রোগ্রাম, যন্ত্র বা ভার্চুয়াল পরিবেশ যা বাস্তব জীবনের কোনো পরিস্থিতি, প্রক্রিয়া বা যন্ত্রের হুবহু আচরণ ও কার্যকারিতা অনুকরণ করে। এটি আসল ঝুঁকি ছাড়াই কোনো কাজ শেখা, পরীক্ষা করা সহজ হয়। ফ্লাইট সিমিউলেটর পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এর মাধ্যমে সত্যিকারের বিমান ওড়ার অনুভূতি পাওয়া এবং অভিজ্ঞতা অর্জন করা যায়। JF-17 থান্ডার ব্লক 3 বিমানটি গত বছর অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছিল। ঢাকায় গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এই বিমান নিয়ে যে ঘরোয়া প্রদর্শনীর আয়োজন করেছিল, সেখানে দেখানো হয় বিমানটি কিভাবে ভারতের যুদ্ধবিমান রাফায়েলের মোকাবিলা করে। ২০২৪-এর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তান নানা ক্ষেত্রে কাছাকাছি এসেছে। দুদেশের কূটনৈতিক মহলের খবর, সম্পর্ক পুনঃস্থাপনে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে সেনা পর্যায়ে। দুদেশের সেনাবাহিনীর পদস্থ কর্তারা ঢাকা ও ইসলামাবাদ সফর করেছেন। এমনকি যৌথ মহড়াও হয়েছে দুদেশের সেনাবাহিনীর। খুবই তাৎপর্যপূর্ণ হল, অপারেশন সিঁদুরের কিছুদিন পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তান বিমানবাহিনীর মধ্যে অফিসার পর্যায়ে আলাপ আলোচনা শুরু হয়। এর এক পর্যায়ে পাকিস্তানের কাছ থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। এই জাতীয় যুদ্ধবিমান সরবরাহের জন্য অন্তত বছর ৩-এর সময় দরকার হয়। দেখা যাচ্ছে, বাংলাদেশ বিমানবাহিনীর পাইলটেরা যাতে পাকিস্তানি বিমান হস্তগত হবার আগেই সেটি চালাতে দক্ষ হয়ে ওঠেন, সেজন্যই সিমিউলেটর সরবরাহ করা হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান চালানোর ব্যাপারে পাইলটদের এত দ্রুত দক্ষ করে তোলার কি কেমন কারণ দেখা দিল? অনেকেই মনে করছেন, ভারতকে মোকাবিলায় এ ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম লক্ষ্য। অপারেশন সিঁদুরের পর থেকে পাক সেনাকর্তারাও হুঁশিয়ারি দিতে শুরু করেছেন যে হিন্দুস্থানের বিরুদ্ধে তাদের পরবর্তী যুদ্ধ হবে ভারতের পূর্ব প্রান্তে। বলাই বাহুল্য, পাক সেনাকর্তারা ইঙ্গিত করছেন পরবর্তী যুদ্ধে তারা বাংলাদেশ থেকে ভারতকে আক্রমণ শানাবে। অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সময়ের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট করা হয়েছে। রোববার ১৭ মে এই রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য বৃহস্পতিবার ২১ মে দিন রেখেছেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী M.K. রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। পরে M.K. রহমান বলেন, ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা ১৮ মাসে দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে, অর্থনীতি, স্বাস্থ্য সহ সব ক্ষেত্রে। কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টে একটা কমিশন হওয়া বাঞ্ছনীয়, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকেও এসে ওভারথ্রো করতে না পারে। কোর্ট শুনেছেন, অ্যাটর্নি জেনারেলও ছিলেন। আগামী বৃহস্পতিবার আদেশের জন্য দিন রেখেছেন। মহসিন রশিদ বলেন, যা কিছু ঘটেছে তার তদন্ত চেয়েছি। টোটাল তদন্ত কিভাবে হবে সেটা সরকার ঠিক করবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, আমি একটু জেনে আসি,
অর্থাৎ উনি সরকারের ইনস্ট্রাকশন নেবেন। আমরাও চাই উনি ইনস্ট্রাকশন নিয়ে আসুক। সিদ্ধিগঞ্জ থানায় করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার ১৭ মে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। এর ফলে মোট ১২টি মামলায় সাবেক মেয়র আইভির জামিন বহাল রাখলেন আদালত। আইভির আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু বলেন, সাবেক মেয়র আইভির কারামুক্তিতে আর কোনো বাধা থাকল না। এর আগে গত ১০ মে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ পৃথক ১০ মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। গত বছরের নভেম্বরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ পৃথক ৫ মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এএসএম আব্দুল মুবিন ও বিচারপতি মোহাম্মদ সাগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ জামিন দেন। সেই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করলে তা স্থগিত করেন। এই ৫টির মধ্যে ৩টি হত্যা মামলা ও বাকি ২টি হত্যা চেষ্টা মামলা। পরে গত বছরের ১৮ নভেম্বর তাকে আরও ৫ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই ৫ মামলায় বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ ২৬ ফেব্রুয়ারি জামিন দেন। ৫ মামলার মধ্যে ৪টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সেগুলো হল ফতুল্লা থানায় করা বাস চালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মোহাম্মদ ইয়াসিন হত্যা মামলা এবং পারভেজ হত্যা মামলা। হামলা ও সরকারি কাজও বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয়েছে সদর মডেল থানায়। এরপর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। গত ৫ মার্চ হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠান। এই ১০ মামলায় আপিল বিভাগে শুনানি হয়। শুনানি শেষে ১০ মামলায় জামিন বহাল রাখা হয়। এদিকে আরও ২ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট বিভাগ ৩০ এপ্রিল সেই ২ মামলায় জামিন দেন। সেই ২ মামলায় আজ জামিন বহাল রাখলেন চেম্বার আদালত। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডুয়েটে উপাচার্য নিয়োগের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রদল, যুবদল, বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগত সন্ত্রাসীরা সংঘবদ্ধ বর্বরোচিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। রোববার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই অভিযোগের পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে শিবির নেতারা বলেন, নিজ ক্যাম্পাসে কোনো বহিরাগত কোনো শিক্ষককে নয়, বরং ডুয়েটের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই যোগ্য ও দলীয় লেজুরবৃত্তিমুক্ত উপাচার্য নিয়োগের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গত ৩ দিন ধরে আন্দোলন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় আজ ১৭ মে সকালে ডুয়েটের প্রধান ফটকে পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে ডুয়েট ও মহানগর ছাত্রদল, যুবদল এবং বহিরাগত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এই সময় বিএনপিপন্থী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও এতে অংশ নেন। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত কাজে বাধা প্রদান, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনাও ঘটে। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা আরও বলেন, ডুয়েটের এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দেশব্যাপী ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও নতুন দখলদারিত্বের রাজনীতিরই বহিঃপ্রকাশ। জুলাই অভ্যুত্থানের পর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মেধাবী ছাত্র সাকিবুল হাসান রানাকে পিটিয়ে হত্যার মাধ্যমে ছাত্রদলই দেশের শিক্ষাঙ্গনে পুনরায় লাশের রাজনীতি শুরু করে। এরপর রুয়েট এবং ডাকসু নেতৃবৃন্দের উপর হামলাসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রদল। এছাড়াও শিক্ষার্থীদের নানা ধরনের ট্যাগিং ও ফ্রেমিং করে নির্যাতনের প্রেক্ষাপট তৈরি, ক্যাম্পাসগুলোতে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি এবং পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে তারা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ ধ্বংস করে আবারও ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
বিবৃতিতে শিবির নেতারা শিক্ষাঙ্গনের এই অস্থিতিশীল পরিস্থিতির মূল কারণ তুলে ধরে বলেন, রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামো, আর্থিক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোতে একছত্র আধিপত্য প্রতিষ্ঠার নীল নকশার অংশ হিসেবে সম্পূর্ণ দলীয় বিবেচনায় জেলা ও সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক এবং 18টি বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত ব্যক্তিদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনের দিকে ঠেলে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা এই হঠকারী নির্দেশনা ও পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদ জানাচ্ছি। মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের কোনো চিন্তা থাকলে তা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ ধরনের সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী হবে বলেও মন্তব্য করেন তিনি। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে জামায়াত আমির লিখেছেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন। জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন। করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়। আশা করি সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে, অন্যথায় এটি একটি জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।